আমার সাথে কিছুটা এরকম হয়, যা দেখে আমি কেঁপে উঠি। আমি রাতে ফিরে ফাহিমকে বলি যে আমি তোমাকে আর নিজের বাড়িতে রাখতে চাই না। সেই জন্য সে যেন 1 সপ্তাহের মধ্যে নিজের থাকার ব্যবস্থা করে নেয়। আমার কথা শুনে সে অবাক হয়ে যায়। মাসি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমার কোনো ব্যাপার না, আমি কোথাও একটা থেকে যাব, কিন্তু মাসি তুমি একা কি করে থাকবে? ফাহিমের কথা শুনে আমার রাগ হতে শুরু করে। আমি বলি, তুমি আসার আগে আমি একাই থাকতাম। যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য থাকার জায়গা খুঁজে নাও। সে কোনো উত্তর দেয় না, কিন্তু তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। এখন আমি নিজের ঘরের দরজা লক করে রাখতাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে ছিল না। রাতে যখন চোখ খুলে তখন মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু আমার ঘরে অনেক অন্ধকার ছিল। এতটাই অন্ধকার ছিল যে আমি সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না। শুধু এটা মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি তাড়াহুড়ো করে কিছু বুঝতে না পেরে চিৎকার করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমার পাশে শুয়ে থাকা মানুষটা উঠে বসে। আমার বিছানা থেকে উঠে যাওয়ার আগেই সেই মানুষ নিজের হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। এখন তো আমি অনেক চমকে গিয়েছিলাম। আমি নিজেকে বাঁচানোর কোনো কথা চিন্তা করার আগে সে মানুষটা বিছানার পাশে থাকা ল্যাম্প অন করে দেয়। তাকে দেখে তো আমার হুঁশ হারিয়ে যায়। আমার সামনে আমার বর ছিল কখন বাড়ি আসে। সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এসেছিল। সে হাসতে থাকে, বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল। যখন আমি বাড়ি ফিরি তখন ফাহিম দরজা খুলে। সে জানতো আমি এখানে আছি। যখন আমি ঘরে আসি তখন ঘর লক ছিল। তুমি জানো, জানলা দিয়ে আমাকে ভিতরে আসতে হয়েছে। তুমি তো অদ্ভুত। এখানে কি এমন অচেনা ব্যক্তি আছে যে তুমি দরজা লক করেছ? তার কথায় আমি উত্তর দিতাম। সেই সময় আমি মন থেকে অনেক ভেঙে পড়েছিলাম। সেই জন্য সোহানের গলা জড়িয়ে আমি অনেক কাঁদতে থাকি। সে ভেবেছিল যে সে ছিল না বলে আমি উদাস ছিলাম। সেজন্য এভাবে হঠাৎ তাকে সামনে দেখে কেঁদে দিয়েছি। সত্যিটা অন্য কিছু ছিল। আমি জানতাম আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। সকালে যখন আমি উঠি তখনও সোহান ঘুমাচ্ছিল। আমি অনেক চিন্তিত ছিলাম। আজ আমাকে ডাক্তারের কাছে অ্যাবর্শন করতে যেতে হবে, কিন্তু সোহানের উপস্থিতিতে এটা সম্ভব নয়। আমি এটা ভেবে চিন্তিত ছিলাম যে সোহানের কাছে কি অজুহাত দেবে, কি করে এই কথাটা লুকাবো। আমি চিন্তিত হয়ে বাইরে বসেছিলাম। তখনই ফাহিম রান্নাঘর থেকে বের হয়। সে নিজের ও সকলের জলখাবার বানিয়ে টেবিলে রাখছিল। আমাকে দেখে হাসতে থাকে আর আমাকে জিজ্ঞাসা করে, মাসি মেসোকে এভাবে হঠাৎ দেখার সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে? আমার তাকে দেখে ঘৃণা হয় আর তাকে জিজ্ঞাসা করি, তুমি এত নাটকীয় ব্যক্তি কেন? এত ভালো মানুষের অভিনয় কিভাবে করো? তুমি লজ্জা লাগে না তোমার? একদিকে মাসি বলে ডাকো আর অন্যদিকে। আমি এসব দেখে দেখে বিরক্ত হয়ে গেছিলাম। সেই জন্য কোনো কিছু ভাবনা চিন্তা না করেই মুখে যায় এসেছিল আমি বলে দিয়েছিলাম। সে এতটাই মিলছিল। সে তখন আমাকে অবাক হয়ে দেখছিল। আমাকে বলে, মাসি কি বলছো তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ফাহিমের কথায় আমি তার দিকে অবাক হয়ে দেখি আর নিজের ঘরে চলে যায়। সোহান তখন ঘুমাচ্ছিল। আলমারি থেকে নিজের রিপোর্ট বের করি আর ঘরের বাইরে চলে আসি। সিহাব টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি সেই রিপোর্ট তার মুখের উপর ছুঁড়ে মারি আর তার মুখের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। বলি, এটা পড়ো আর নিজের নোংরা মুখ নিয়ে সোহান ওঠার আগে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও। আমি ওকে রেগে রেগে এই কথাগুলো বলি, কারণ আমি চাইতাম না কোনোভাবে সোহান এই কথা জানতে পারুক। ফাহিম রিপোর্টটা মাটি থেকে তুলে খুলে যখনই সে সেই রিপোর্ট পড়ে তখন তার মুখের রং ফিকে হয়ে যায়, তার হুঁশ উড়ে যায়। তার কিছু বলার আগে সোহান বারান্দায় আসছিল। জানি না কিভাবে, কিন্তু সে সোজা ফাহিমের কাছে আসছিল। রিপোর্ট তার হাত থেকে নিয়ে পড়তে শুরু করে। সেটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার সংসার নষ্ট হয়ে যাবে। সোহান তো আমাকে তালাক দিয়ে দেবে। আমার খুব বাজেভাবে মাথা ঘুরে যায়।
আর আমি পড়ে যাই। যখন আমার হুঁশ আসে তখন দেখি আমি হাসপাতালে আসছি। আমার হাত কাঁপছিল আর সোহান আমার দিকে দেখছিল। ফাহিমও সেখানে দাঁড়িয়েছিল। আমি সোহানকে দেখে কাঁদতে থাকি। আমি বলি, আমার কোনো দোষ নেই। ফাহিম আমাকে ঘুমের ওষুধ দিত। আমি কিছু জানি না। দোহাই, আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বিছানায় শুয়ে তার হাত ধরে তার কাছ থেকে ক্ষমা চাইছিলাম। শেষে আমার হাত ধরে বললে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়ব না। আমি আবার নতুন করে তোমার টেস্ট করিয়েছি, তুমি গর্ভবতী। হয়তো অন্য কারো রিপোর্ট তোমার রিপোর্টের সাথে বদলে গিয়েছিল। না তুমি দোষী আর না শিহাবের কোনো দোষ আছে। এরকম কিছু নয়, তুমি তার চরিত্রের উপর সন্দেহ করো না। শুধু রিপোর্টও অদল বদল হয়ে গেছিল। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ফাহিমের উপর যখন আমার নজর পড়ে তখন সে কাঁদছিল, তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। ও শুধু কাঁদছিল। আমাকে দেখে আমার কাছে এলো আর বলল, মাসি, তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে এরকম করতে পারি? আমি আমার মা আর তোমার মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি। আমি তো কখনো কোনো অচেনা মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। তুমি তো আমার মায়ের মতো। আমি বললাম, আমি তোমাকে সিগারেট খেতে দেখেছি। সে বলে, আমি নেশা আর সিগারেট কখনো খাই না। হ্যাঁ, কখনো কখনো এমনি সিগারেট খাই। আমি তোমার খেয়াল এই জন্য রাখতাম যে ছোটবেলা থেকে আমি তোমার কোলে পিঠে করে মানুষ হয়েছি, বড় হয়েছি, সেই জন্য। যেভাবে আমি আমার মায়ের খাবার আর ওষুধের খেয়াল রাখতাম সেভাবেই তোমারও খেয়াল রাখতাম। আমি যদি জানতাম আমার জন্য তোমার অসুবিধা হবে তাহলে আমি কখনো ওখানে যেতামই না। সে কেঁদে কেঁদে এই কথাগুলো বলছিল। একটা ভুল রিপোর্ট আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। আমি নিজের দিদির ছেলের ব্যাপারে কি না ভেবেছিলাম। কিন্তু আমার মাথায় একবারও এই চিন্তা আসেনি যে রিপোর্ট ভুলও হতে পারে। আফসোস, যদি আমি দ্বিতীয়বার আরও একবার টেস্ট করে নিতাম তাহলে এসব কিছু ঘটত না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। যদি আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।